বন্ধুরা নমস্কার। বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হলে পরিবর্তন হয়ে যাবে, বিজেপি ক্ষমতায় চলে আসবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, শ্রমিক ভট্টাচার্য অর্থমন্ত্রী হয়ে যাবেন, বাদ বাকিরা যে যার মতন করে মন্ত্রিসভায় মন্ত্রী হয়ে যাবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। বাংলাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হলে নিশ্চিত পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই কথা যারা ধারাও হারে প্রচার করছেন এবং যারা বারবার বলতে চাইছেন যে বাংলাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় না বলেই পরিবর্তন হয় না, তাদের অবগতির জন্য আজকের এই বিশেষ ভিডিওটা করছি। এই নির্বাচনের আগে একটা পরিষ্কার এবং সঠিক ধারণা পেতে আপনাদেরকে সাহায্য করবে। তার কারণে ভিডিওতে প্রত্যেকটি পয়েন্ট একটাও মিস করবেন না, সবগুলো শুনবেন। যে 2021-এর নির্বাচনে বিজেপি 200-র বেশি আসন পেয়ে জিতবে বলে ঘোষণা করেছিল এবং ভোটের ফলাফল ঘোষণার ঠিক আগের দিন পর্যন্ত সর্বভারতীয় নেতারা এবং রাজ্যের নেতারা ব্যাপকভাবে গলা চড়িয়ে তারা বলেছিল যে তারা মিনিমাম 200টি আসন পাবে এবং তৃণমূল নিশ্চিতভাবে ক্ষমতাচ্যুত হচ্ছে। সেই নির্বাচনকে ভারতের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দাবি করেছিল যে কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি এবং হিংসার ঘটনা বাদ দিলে নির্বাচন সামগ্রিকভাবে অবাধ এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মতন চরম কঠিন পরিস্থিতির মধ্যে দীর্ঘ 8 দফায় নির্বাচন পরিচালনা করা একটি বিশাল চ্যালেঞ্জ ছিল, যা তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে বলে তারা জানায়। এবার কথা হলো, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা, এগুলো তো সবখানেই ঘটে, এগুলোকে বাদ দিলে নির্বাচন একেবারে অবাধ হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। তাহলে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলে পরে বাংলায় পরিবর্তন হবে, এই যুক্তি তো 2021-এ একেবারে ধোপে টিকেনি। তার মানে একেবারে অবাধ শান্তিপূর্ণ ভোট হলেও বাংলাতে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, 200-র বেশি আসন পাবে বলে ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তারা 77-এ আটকে যায়। এবার আপনাদেরকে জানাবো, গতবার বিধানসভা নির্বাচনের সময়ে নির্বাচন কমিশন তখনও কিন্তু কেন্দ্রে দুর্দান্ত মহাশক্তিশালী বিজেপি ছিল, পুরো সংগঠন ঢেলে দিয়েছিল, নির্বাচন কমিশন মারাত্মকভাবে পক্ষপাতিত্ব করছিল বলে অভিযোগ উঠেছিল। সেই নির্বাচনে কি কি ব্যবস্থা, কতটা কঠোর ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফে অবলম্বন করা হয়েছিল, এবার শুনুন তার হিসাব। 2021-এর বিধানসভা নির্বাচনে সি-ভিজিল অ্যাপ লঞ্চ করেছিল যাতে নির্বাচনী দুর্নীতি রোখা যায়। এটাকে যুগান্তকারী একটা পদক্ষেপ বলা হয়েছিল। এই অ্যাপের মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক ভোট কেনাবেচা, অবৈধ জমায়েত বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ছবি বা ভিডিও এই অ্যাপে আপলোড করে সরাসরি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিতে পারত। 100% ভিভিপ্যাট ব্যবহার করেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, যাতে ওই ইভিএম মেশিনে কোনো ধরনের গড়বড়ি না করা যায়। তাহলে বুঝুন আরো একটা দ্বিতীয় কত কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওয়েবকাস্টিং করা হয়েছিল 50% পোলিং বুথে। এবার কারোর মনে হতে পারে 50% হয়েছে, বাকি 50% তো হয়নি। এই যে 50% করা হয়েছে, সেই 50% হলো যে সমস্ত পোলিং বুথ অত্যন্ত স্পর্শকাতর, যেখানে রিগিং হয়, ঝামেলা হয়, নানান ধরনের অপকর্ম হয়, এইভাবে চিহ্নিত করা যে পোলিং স্টেশনগুলোতে রয়েছে, সেগুলোতে আপনার এই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছিল। যেগুলিতে করা হয়নি সেগুলি নির্বাচন কমিশনের হিসাবে স্পর্শকাতর ছিল না। সেগুলোতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়, হিংসা হয় না, মোটামুটি সব কিছু নিয়ন্ত্রণে থাকে, সেগুলোতে রাখা হয়নি। তার মানে যেখানে লুটপাটের অভিযোগ ওঠে, যেখানে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে, যেখানে 2 নম্বরের অভিযোগ ওঠে, সেগুলোতে ওয়েবকাস্টিং এর মাধ্যমে বিশেষ নজরদারির ব্যবস্থা ছিল 2021-এর বিধানসভা নির্বাচনে।
মহামারীর কারণে জমায়েত এবং প্রচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। বুথে ভোটারের সংখ্যা ১,৫০০ থেকে কমিয়ে ১,০০০ করা হয়েছিল, যা পরোক্ষভাবে বুথ দখল বা পেশিশক্তি প্রদর্শনের সুযোগ অনেকটাই কমিয়ে দেয়। অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ২০২১ সালে প্রতিটি পোলিং বুথে রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ ইত্যাদি মোতায়েন করা হয়েছিল। রাজ্য পুলিশকে কেবল বুথের বাইরের এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাখা হয়। তার মানে পোলিং বুথে রাজ্য পুলিশকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়েছে, রিগিং করেছে, ২ নম্বরই করেছে, এগুলি বলার আর কোনো সুযোগ নাই, কারণ সেখানে ১০০% কেন্দ্রীয় বাহিনী ছিল, আর বাদবাকি ওয়েবকাস্টিং ছিল, ভিভিপ্যাট ছিল, নজরদারি মারাত্মকভাবে ছিল। কালো টাকা, মদ, অস্ত্র বা ভোটারদের প্রভাবিত করার মতো কোনো সামগ্রী যাতে পাচার না হয় তার জন্য ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক নজরদারি দল গঠন করা হয়। তারা বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে ২৪ ঘন্টা তল্লাশি চালিয়েছিল। নির্বাচনের কয়েক মাস আগে থেকেই, খেয়াল করে দেখবেন, আমার বলার ভঙ্গিমাতে বুঝতে পারছেন, কয়েক মাস আগে থেকেই স্পর্শকাতর এবং উত্তেজনা প্রবণ এলাকাগুলি চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ বা টহলদারি চালানো হয়, যাতে সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস বাড়ে। ভোটের দিন প্রতিটি পোলিং বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা খুব কঠোরভাবে বলবৎ করা হয়েছিল, যাতে কোনোভাবেই বুথের বাইরে অবৈধ জমায়েত বা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা না করা যায়। সুবিধা পোর্টাল, রাজনৈতিক দলগুলির প্রচার সভা বা র্যালির অনুমতির ক্ষেত্রে যাতে কোনো পক্ষপাতিত্ব না হয় তার জন্য একটি সিঙ্গেল উইন্ডো অনলাইন সিস্টেম ব্যবহার করা হয়েছিল। এইসব কড়া পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল একটি অবাধ, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করা, যা সুনিশ্চিত করেছে বলে নির্বাচন কমিশন নিজেই দাবি করেছিল এবং যার ভিত্তিতে বিজেপি ২০০-র বেশি আসন পাওয়ার স্বপ্ন দেখেছিল। ভোটের ফলাফল ঘোষণার দিন মোটামুটি সকাল ১০টা, সাড়ে ১০টা পর্যন্ত, কিন্তু দুপুরবেলা থেকেই তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। নির্বাচন কমিশন এত ব্যবস্থা যা এর আগে কোনো নির্বাচনে প্রয়োগ করেনি তা প্রয়োগ করেছিল। তার কারণে আমি বলি ২০২১-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যে ৪৮% ভোট পেয়েছিলেন, তৃণমূল যে ২১৩টি আসন পেয়েছিল, বিজেপি যে ৭৭টি আসন পেয়েছিল, এটা একেবারে সঠিক নির্বাচন ছিল এবং সঠিক জনমতের প্রতিফলন ছিল। সেই নির্বাচনে ছাপ্পা ভোট হয়নি। হ্যাঁ, ২-১টা জায়গাতে হয়তো বিক্ষিপ্তভাবে হতে পারে, কারণ হলো ভীষণ রকম কঠোর নজরদারি ছিল, ভীষণ রকম। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল অনেক ক্ষেত্রে এতটা ভেঙে পড়েছিল যে তারা ছাপ্পা ভোটের সাহস পর্যন্ত দেখাতে পারেনি, কল্পনা পর্যন্ত করতে পারেনি। দিকে দিকে এত নজরদারি, সারা ভারতবর্ষ থেকে বিজেপিটা গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাতে। এই এত কিছুর পরে ও ৪৮% ভোট পেয়েছিল। এ কারণে আমি বলি এসআইআর এর কারণে ওই যে ছাপ্পা ভোট বাদ হয়ে গেছে বলে যারা বলছেন তাদেরকে এটা মনে করিয়ে দিই যে ২০২১-এ ছাপ্পা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়নি। এটা একেবারে নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলা যায়। হ্যাঁ, হতে পারে ২০১৬-তে কিছু হয়ে থাকতে পারে, কিন্তু ২১-এ এটা সম্ভবই ছিল না, অসম্ভব ছিল সম্পূর্ণভাবে। তার কারণে ২১-এ যত ভোটার ভোট দিয়েছিল তৃণমূলকে, তারা একেবারে জেনে বুঝে নিজের ভোট নিজে দিয়ে তৃণমূলকে তারা জিতিয়েছিল। এবারে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তার কারণে ওই যে অবাধ ভোটের যে গ্যারান্টি, এইটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তার মতন কিচ্ছু নাই। তার কারণে বিজেপির নেতারা
মনে করছেন এই নির্বাচনে যে যত বেশি সম্ভব পার্টি ফান্ড থেকে অর্থ নিজের ফান্ডে, নিজের ব্যক্তিগত ফান্ডে ঢুকিয়ে নিতে পারে, অর্থাৎ নিজের মানে ব্যক্তিগত আর্থিক উন্নতিটা যতটা বেশি করে নিতে পারে ততটাই লাভ, যাতে এর পরের 5 বছর 10 বছর নিজে ব্যক্তিগত জীবনে আরামে আয়েসে সুখে কাটাতে পারে, তার জন্য এই নির্বাচনটা বাংলাতে বিজেপি নেতাদের ক্ষমতায় আসার নির্বাচন এখনো পর্যন্ত বলার সুযোগ হয়নি, কিন্তু আর্থিক উন্নতি করার, এই টিকিট দেওয়ার নামে আর্থিক উন্নতি করা যা বলা হয় মার্কেটে শোনা যায়, আর নানান রকম কায়দাতে নিজের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বাড়িয়ে নেওয়ার লড়াই, এই লড়াইটা এখনো পর্যন্ত কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার, পরিবর্তন করার, তৃণমূল কংগ্রেসকে বিরোধী দল বানিয়ে দেওয়ার এবং বিজেপিকে শাসক দলে পরিণত করার লড়াই হিসেবে দেখা যাচ্ছে না। আর কঠোরতার যত কথাই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার চিৎকার করে করে বলুক না কেন, নতুনত্ব খুব বেশি আনার কোনো সুযোগ এবারে নেই, কারণ এবারে যেগুলো তিনি করবেন সেগুলো সব গত বিধানসভা নির্বাচনে অ্যাপ্লাই করে তারা দেখে নিয়েছিলেন। তারপরেও হতাশ হওয়ার কারণেই এবার এসআইআর আনা হয়েছিল, কারণ গতবার অবাধ শান্তিপূর্ণ ভোটেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 48-এর নিচে নামানো না যায় তাহলে তারা নিশ্চিত যে নরেন্দ্র মোদীর সেই মধ্য গগনে সূর্য অবস্থাতেও যদি নরেন্দ্র মোদীর কথা বঙ্গবাসী বিশ্বাস না করে থাকেন, তাহলে এবার তো নরেন্দ্র মোদীর কোনো গুরুত্বই রাজনৈতিক অঙ্গনে দেখা যাচ্ছে না। নরেন্দ্র মোদী তো এবার হতাশ নিরাশ অবস্থাতে রয়েছেন, তার কথা মানুষ শুনতে চাইছে না, বিশ্বাস করা তো অনেক দূরের কথা। এই অবস্থাতে তারা মনে করেছিলেন এসআইআর করে বিশাল সংখ্যক ভোটার বাদ দিয়ে দিলে যদি বাংলাতে হিসেবটাকে এদিক ওদিক করা যায়, সেটা সম্পূর্ণভাবে ভোটার তালিকা মানে চূড়ান্ত আকারে সামনে আসার আগে পর্যন্ত সেটা সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত হয়ে বলা যাবে না। এতক্ষণের আলোচনা আমার নিশ্চিতভাবে বিশ্বাস যে আপনাদের অনেক ভুল ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আপনারা একেবারে নিশ্চিত হয়ে গেছেন যে গতবার আর এবার এই যে দুটোর মধ্যে যে অবাধ শান্তিপূর্ণ ভোটের যে পার্থক্যের কথা বলা হচ্ছে, এটা একেবারে ভুয়ো। ভুয়ো ভোটের কথা বলাটাই অ্যাকচুয়ালি ভুয়ো বক্তব্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কারণ প্রসেনজিৎ চক্রবর্তী একমাত্র চ্যানেল যে চ্যানেলে যে কথাগুলো কেউ ভাবেনি পর্যন্ত সেই কথাগুলো সরাসরি বলা হয়। কারোর পছন্দের হতে পারে, কারোর অপছন্দের হতে পারে, কিন্তু যা বলা হয় তা সঠিকভাবে বলার চেষ্টা করা হয়। তাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।